নমস্কার। ফিউচার স্কেপ উইথ এসআর এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় হলো আইএমও পরীক্ষার আর যে এভরিডে ম্যাথামেটিক্স আছে এবং অ্যাচিভার সেকশন নিয়ে আলোচনা। এবং আজকে আমার ক্লাস হলো 8 এবং 9। এভরিডে ম্যাথামেটিক্সে 10টি কোশ্চেন থাকে 10 নম্বরে, এবং অ্যাচিভার সেকশনে 5টি করে কোশ্চেন থাকে, এক একটি কোশ্চেনের মার্কস 3। প্রথমে আমি ক্লাস 8-এর এই দুটি পার্ট নিয়ে আলোচনা করব, মানে কোন কোন প্রশ্নগুলি ঘরে অভ্যাস করে গেলে পরীক্ষার সময় সুবিধা হবে এবং ভালো মার্কস ক্যারি করতেও কাজে লাগবে। তা প্রথমে এভরিডে ম্যাথামেটিক্স ক্লাস 8। এভরিডে ম্যাথামেটিক্সে যে সমস্ত অঙ্কগুলি আমরা দেখে যেতে পারি বা যেগুলি আসার সম্ভাবনা থাকে বিগত বছরে অভিজ্ঞতা থেকে দেখা গেছে, সেটি হলো যে প্রথমেই যে অঙ্কটি ঘরে প্র্যাকটিস করে রাখতে হবে সেটা হলো যে আমরা দেখেছি যে আমাদের বইয়েও অঙ্কটি আছে যে সেনাবাহিনীতে বর্গাকারে সাজাতে গেলে সৈন্য সংখ্যা একটা দেওয়া থাকে, নিয়ে দেখা যায় যে কিছু সংখ্যক সেনা বা মানুষ কম পড়ে গেল বা বেশি হলো, তাহলে মোট কতজন লোক ছিল। তাহলে এই ধরনের অঙ্ক বর্গাকারে সাজানো, এটি দেখতে হবে। তারপরে যেটি দেখতে হবে একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আমি বলতে পারি যেটি আসার সম্ভাবনা আছে। ধরে নাও যে একটি মানুষের বেতন হচ্ছে স্যালারি কোন একটি নির্দিষ্ট অ্যামাউন্টে 50,000 টাকা, নিয়ে বললো যে প্রতি বছর স্যালারি 2% করে বৃদ্ধি পায়। তাহলে 2 বছর পর তার স্যালারি কত দাঁড়াবে, বা 2 বছর আগে তার স্যালারি কত দাঁড়াবে, মানে সিম্পল ইন্টারেস্টের রেটে। সিম্পল ইন্টারেস্ট মানে এমন অ্যানুয়াল একটা রেট দেওয়া থাকবে, সিম্পল ইন্টারেস্ট নেই, অ্যানুয়াল একটা বৃদ্ধির হার দেওয়া থাকবে সেই অনুসারে, এটি দেখতে হবে। তারপরে 8-এর অঙ্ক হলেও আইএমও পরীক্ষাতে আসে চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। একটি টাকা দেওয়া হয়েছে, সুদের হার কম্পাউন্ড ইন্টারেস্ট রেট দেওয়া আছে, 3 বছর পর কত সুদ হবে আফটার 3 ইয়ার্স। বারবার বলছি কম্পাউন্ড ইন্টারেস্টে 2 ইয়ার্স আর 3 ইয়ার্সে সূত্রটা ভালো করে দেখতে হবে এবং এই জাতীয় অঙ্কগুলি করতে হবে। একটি অঙ্ক কিন্তু আসবেই আসবে এই এভরিডে ম্যাথামেটিক্সে, 3 ইয়ার্সটা ভালো করে দেখলেই ভালো। আর আগে তো বলেছি 2 ইয়ার্স দেখতে হবে। এবং তারপরে আরও যে অঙ্ক কোশ্চেন দেখতে হবে, বারবার বলছি ভগ্নাংশের ফ্র্যাকশন দিয়ে দেবে যে কোন একটি অংশ 1/2 অংশ সে এইখানে খরচ করলো, অবশিষ্টে 1/3 অংশ এই পার্টে খরচ করলো, তার কাছে এখন এত টাকা আছে, নিয়ে তাহলে মোট প্রথমে কত ছিল, এই যে 1/2 অংশ খরচ করলে তারপর অবশিষ্টের মানে যেটা বেঁচে আছে লেফট, ইংরেজিতে যেটা লেখা থাকে লেফট, তার এত অংশ, এইখানটায় ভুল হয়ে যায়, অবশিষ্টের এত অংশ। এই ধরনের অঙ্কগুলো দেখতে হবে। তারপরে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের পরিসীমা, বারবার বলছি ফেন্সিং বা তার এরিয়া, এইটি সূত্রগুলো তো ভালো করে দেখে আসতে হবে বা তোমরা অনেকেই জানো, সেটা হলো প্র্যাকটিস করতে হবে। তারপরে যেটা হবে আরেকটি আমি গুরুত্বপূর্ণ অঙ্ক বলতে পারি, যেমন সেটি হচ্ছে যে মনে করে একটি জায়গায় একটি পুকুর খনন করা হলো, তার পুকুরের ব্যাস হচ্ছে এরকম, নিয়ে তার থেকে যে মাটিটা উঠবে সেই মাটিটাকে পাশে ছড়িয়ে দেওয়া হলো, যার দৈর্ঘ্য হচ্ছে এত, প্রস্থ হচ্ছে এত, এবং বললো যে উচ্চতা বার করতে দেবে, মানে মাটিটি কতটা ওপর অবধি মাটিটি ফেলা হবে, যখন মাটিটিকে ফেলা হবে কতটি উচ্চতা সে জায়গা উচ্চতা দখল করে থাকবে। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু দেখতে হবে। তারপরে আবার যেটা বলতে চাইছি যে বয়সের ক্ষেত্রে দিতে পারি এজ রিলেটেড প্রবলেম। বর্তমানে হয়তো পিতার বয়স পুত্রের বয়সের এত গুণ, নিয়ে এখন থেকে 6 বছর পূর্বে বা 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে এত গুণ হবে, নিয়ে তাহলে পিতার বা পুত্রের বর্তমান বয়স কত। এই যে কথাগুলি বলছি সেগুলি কিন্তু খুব ভালো করে সেগুলি কিন্তু দেখতে হবে, এই কথাগুলির ওপরই কিন্তু অঙ্ক থাকার সম্ভাবনা বেশি। বা আবার লাভ ক্ষতিতেও ক্রয় মূল্য বার করা শিখতে হবে। মনে করে একটা সাইকেলের দাম 880 টাকা, 10% লাভে বিক্রি করা হলো, নিয়ে ক্রয় মূল্য কত, আরও ওর উপর কোনো শর্ত চাপিয়ে দেওয়া হবে। এই ধরনের অঙ্ক কিন্তু বারবার বলা হচ্ছে যে করতে হবে। তাহলে আর একটা যেটা হচ্ছে যে হয়তো কারো কাছে বলা হলো যে
একটি অংশ নির্দিষ্ট অংশ ডোনেট করার পর তার কাছে এত টাকা আছে, তার আবার 1/2 অংশ এইখানে দেওয়া হলো, 1/4 অবশিষ্টের 1/4 অংশ এইভাবে দেওয়া হলো। এই যে কথাগুলো বলছি প্রতিটি সমস্যার এই ধরনের অঙ্ক কিন্তু এমটিজি বা বিভিন্ন অন্য বই থেকে দেখে প্র্যাকটিস করে এলে ফলে আর নতুন লাগবে না, নিজে থেকেও করতে পারবে বা অনেক উপকৃত হবে। এবার আসি ক্লাস 8-এর অ্যাচিভার সেকশনে। ক্লাস 8-এর অ্যাচিভার সেকশনে যেটা হবে, এই ক্ষেত্রে আমি বারবার যেটা বলছি পাই চার্ট থাকবে। পাই চার্টের মধ্যে পাই চার্ট যেমন ডিগ্রি দিয়েও হয়, পাই চার্ট আবার পার্সেন্টেজ দিয়েও হয়, পাই চার্ট আবার ওর মধ্যে একটা পার্টকে ভগ্নাংশে আকারেও লেখা যায়। এই পাই চার্ট পার্সেন্টেজ আবার কখনো কখনো পার্সেন্টেজ আর ভগ্নাংশ মিশিয়ে থাকে। এই ধরনের পাই চার্ট কিন্তু দেখে আসতে হবে ভালো করে, পার্সেন্টেজ দিয়ে পাই চার্ট থাকলে কিভাবে সলভ করা হয়। তারপরে সূচকের অঙ্ক, বারবার বলছি কোন ধরনের সূচকে থাকবে, যার পাওয়ারটা বা ইন্ডেক্সটা মাইনাস দিয়ে থাকবে বা ভগ্নাংশ দিয়ে থাকবে, 2^3 বা ইন্টু 3^4 -1/5, এই ধরনের সূচকগুলো কিন্তু ভগ্নাংশে সূচকগুলো কিন্তু ভালো করে করতে হবে। যোগ করার সময় কি হয় বা মাইনাস পাওয়ার থাকলে কি করায়, যেমন আমরা a⁻−1কে লিখি 1/a, এই মাইনাস পাওয়ারগুলো কিন্তু কিভাবে কি করে সমস্যার সমাধান করে সেগুলো ভালো করে দেখে আসতে হবে। তারপরে কিউব বা ঘনকের, বারবার বলছি কিউব, ঘনক, সিলিন্ডার, স্পেয়ার মানে গোলক, কোণ, এইগুলোর সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে। ঘনকের ক্ষেত্রে আয়তন এবং টোটাল সারফেস এরিয়া, সমগ্র তলের ক্ষেত্রফল, যেমন ঘনকের আয়তন a কিউব, সমগ্র তলের ক্ষেত্রফল 6a²। স্ফিয়ার মানে গোলক করে আয়তন, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। সিলিন্ডারের ক্ষেত্রেও তাই, সমগ্র তলের ক্ষেত্রফল বা কার্ভ সারফেস এরিয়া। এই ধরনের সূত্রগুলো মনে রাখলেই কিন্তু অনেক কটা অঙ্ক করা যায় বা ওই জাতীয় অঙ্কগুলো করা যায়। এবার আসবো ক্লাস 9-এর এভরিডে ম্যাথামেটিক্স এবং ওই অ্যাচিভার সেকশন নিয়ে আলোচনা। ক্লাস 9-এর এভরিডে ম্যাথামেটিক্সের মধ্যে আমি প্রথমেই আসার সম্ভাবনা বুঝছি ট্রেনের অঙ্ক। হয়তো একটা ট্রেনের দৈর্ঘ্য দিয়ে দিল, তার বেগ দিয়ে দিল, নিয়ে বললো যে ট্রেনটি একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে বা উল্টো দিক থেকে এত মিটার দৈর্ঘ্য একটি ট্রেনকে অতিক্রম করবে, তাহলে দ্বিতীয় ট্রেনের বের কথা। আবার বলছে একটি ট্রেন যার দৈর্ঘ্য দিয়ে দিল এবং ট্রেনটার বেগ দিয়ে দিল, উল্টো দিক থেকে একটা ট্রেনের দৈর্ঘ্য দিয়ে দিল, নিয়ে বললো যে ট্রেনটিকে অতিক্রম করছে এত সময়ে বা এত সেকেন্ডে, তাহলে দ্বিতীয় ট্রেনের বেগ কত, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। তারপরে হয়তো কোনো এমন একটা দিল যে বারবার বলছে ওই সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপাল, রেট এবং টাইম, এই যে I=PTR/100, এই সূত্রটা নানা রকম কনভার্ট করে যে রিলেশন হয় সেই সম্পর্কে, এবং তার সঙ্গে কম্পাউন্ড ইন্টারেস্ট 2 ইয়ার্সের ক্ষেত্রে তোমার A=P×1 + R/100 ব্র্যাকেট ক্লোজ নিয়ে টু দি পাওয়ার n, এই দুটো সূত্র কম্পাউন্ড ইন্টারেস্টে বলে সিম্পল ইন্টারেস্টের কম্পাউন্ডের রিলেশন দেখতে হবে। তারপরে আবার এরকম হতে পারে যে গোলকের ক্ষেত্রে একটা গোলক, অনেক বইয়ে আছে অঙ্কটা, গোলককে গলিয়ে আরও কয়েকটি গোলক করা হলো, সেই গোলকগুলো ছোট ছোট গোলকগুলোর ব্যাস দিয়ে দেওয়া হলো, 3 নম্বর গোলকটার ব্যাস বার করতে দেবে, বা দেখা হলো 3টে ছোট গোলক দিয়ে দিল যাদের ব্যাস দিয়ে দেওয়া হলো, সেইগুলিকে গড়িয়ে একটা বড় গোলক করা হলো, তাহলে বড় গোলকের ব্যাস কত। এই অঙ্কটা অনেক বইই আছে, এই অঙ্কটাও দেখতে হবে। তারপরে যেটা হচ্ছে যে তাস দিয়ে, তো বারবার বলছি একটা তাসের প্যাকেটে 52টা তাস থাকে, সেইখান থেকে 2 বা 3টে তাস বার করলে কি প্রবাবিলিটি হয়, এগুলো কিন্তু ভালো করে ঘরে প্র্যাকটিস করলেই আশা করি তোমরা হলে নতুন কিছু দেখবে না, তোমাদের জানা জিনিসগুলোর মধ্যেই পড়বে। প্রত্যেকটি কথা ভালো করে দেখতে হবে, ভিডিওটি ভালো করে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তারপরে অ্যাচিভার সেকশনে যেটা হতে পারে সেটা হচ্ছে, বারবার আগেও বলেছি, কোন, সিলিন্ডার, কিউব, স্ফিয়ার, এদের কিন্তু সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে। যেমন কিছুই নয়, তাদের ওই কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, ভলিউম, এগুলো ভালো করে জানতে হবে। এগুলো ভালো করে জানলে অ্যাচিভার সেকশনে অঙ্কগুলো পড়া যাবে। অ্যাচিভার সেকশনে সাধারণত জিওমেট্রিক্যাল ফিগারই বেশি থাকে, সেইগুলো কোন, অ্যাঙ্গেল দিয়ে থাকে,
নিয়ে কোনো একটা অ্যাঙ্গেল বার করতে দেয়। সুতরাং অ্যাচিভার সেকশনও কিন্তু ভালো করে দেখলে আমার মনে হয় ওই জ্যামিতিক ফিগারগুলো দেখলে আমার মনে হয় সলভ করতে সুবিধা হবে। আর অ্যাচিভার সেকশনের অঙ্কগুলো কিন্তু একটু বড় বড় থাকবে, ভয় খেয়ে গেলে হবে না। আর বর্গমূল বার করতে দেবে, বর্গমূল মানে ওই রুটের মধ্যে একটা, যেমন 4+2√3 এরকম একটা দিয়ে দিলে তাকে বর্গমূল করার নিয়ম আছে, ওগুলো শিখে যাবে, তবে মূল অঙ্কটা করতে পারবে। লবেও দেখা গেলো একটা বর্গমূল, হরেও একটা বর্গমূল, সমান দিয়ে কিছু দিয়ে দেওয়া হলো, তাহলে বর্গমূলটা ঠিকঠাক না করলে সমানের যে এদিকে যে রাশিগুলো আছে তার মানগুলো নির্ণয় করা যাবে না। তাহলে ঠিক আছে, 9-এর তাহলে যেটি বললাম যে ট্রেনের অঙ্ক, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, কম্পাউন্ড ইন্টারেস্টের 2 বছরের সূত্র, গোলক, এই জাতীয় অঙ্কগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। আর ওই তো বলেইছি যে হ্যাঁ, আরেকটাও 9-এর ক্ষেত্রে আমি একটা অঙ্ক বলতে পারি যেটি কাজে আসবে। সেটি হচ্ছে যে মনে করো এ একটি জিনিসকে 10% লাভে বিক্রি করলো, বি আবার ওই জিনিসটাই সিকে 15% লাভে বিক্রি করলো। সি এর ক্রয় মূল্য দেখা গেলো এত টাকা হলো, একটা অ্যামাউন্ট দিয়ে দিল হয়তো 15,625 টাকা। তাহলে এর ক্রয় মূল্য কত ছিল? আবার বলছে অঙ্কটা, এ একটি জিনিসকে 10% লাভে বিক্রি করলো, বি 12% লাভে বিক্রি করলো, নিয়ে সি এত টাকা ক্রয় মূল্য হলে অরিজিনালি এর ক্রয় মূল্য কত ছিল? এই অঙ্কটি অবশ্যই দেখে রাখবে। আশা করি এই আমার পূর্বতন আগের ভিডিওগুলো যদি তোমরা দেখো, পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3, তাহলে আইএমও পরীক্ষা ভালো হবেই হবে, এই আশা আমি রাখি।